আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলন থেকে। ত্রয়োদশ অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলো করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কতটি ছিল? উত্তরটি হবে খ নাম্বার 169টি। এবার 2 নম্বর বলা হচ্ছে, মুজিবনগর বা অস্থায়ী সরকার গঠনের কারণ কোনটি? উত্তরটি হবে খ নাম্বার মুক্তিযুদ্ধ পরিচালনা করা। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকে বলা হচ্ছে, দেখো যে মোহর তার বাবা মার সাথে ঢাকায় বেড়াতে এসে নির্জন এক এলাকায় ঐতিহাসিক স্থান দেখতে পায়। সে জানতে পারে এখানে অনেক ডাক্তার, সাংবাদিক, অধ্যাপক প্রমুখ নাম না জানা মানুষের কবর রয়েছে। ওর বাবা জানায় একটা নির্বাচনের ফলাফল নিয়ে যুদ্ধের সময় এটা সৃষ্টি হয়েছিল। তার মনে পড়ে তাদের গ্রামের যুবকদের গঠিত রজনীগন্ধা সমিতির নির্বাচনের সময় হলেও বর্তমানে কমিটির লোকেরা নির্বাচন না দিয়ে নানা টালবাহানা করে। সমিতির সদস্যদের চাপে নির্বাচন দিলেও বর্তমান কমিটির লোকেরা পরাজিত হওয়ায় ক্ষমতা না ছাড়ার জন্য নানা ধরনের চক্রান্ত করে। এতে অনেক জটিলতা সৃষ্টি হয়, অনেক মানুষ মারা যায় ও সমিতির অনেকে ক্ষয়ক্ষতি হয়। এখান থেকে 3 নম্বরে বলা হচ্ছে, মোহরের দেখা ঐতিহাসিক স্থানটির সাথে নিচের কোনটির মিল খুঁজে পাওয়া যায়? উত্তরটি হবে খ নাম্বার রায়ের বাজার বধ্যভূমি। এবার 4 নম্বর বলা হচ্ছে, রজনীগন্ধা সমিতির নির্বাচনের মতো বাংলাদেশের ইতিহাসে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার ফলে নিচের কোনটি? উত্তরটি হবে খ নাম্বার একটি আলাদা রাষ্ট্র গঠিত হয়। উত্তরটি হবে 4-এর খ নাম্বার। আচ্ছা, এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। আচ্ছা, তো দেখো সৃজনশীল প্রশ্ন ক নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে অসহযোগ আন্দোলন কি? উত্তরটি দেখো, 1971 সালে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তৎকালীন পূর্ব পাকিস্তানি সামরিক জান্তার নীতি ও শাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের যে শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত কর, খাজনা এবং সরকারি অফিস আদালত বর্জন আন্দোলন গড়ে উঠেছিল তাকে অসহযোগ আন্দোলন বলে। খ নম্বর বলা হচ্ছে, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? উত্তরটি দেখি, 1971 সালে 25 মার্চ কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, ঘুমন্ত ও নিরীহ বাঙালিদের উপর যে নৃশংস ও বর্বর গণহত্যা চালানো হয়েছিল তার সামরিক কোড নাম বা ছদ্মনাম হলো অপারেশন সার্চলাইট। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো সামরিক দমনের পরিকল্পনা করে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। 25 মার্চ মধ্যরাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স সহ বিভিন্ন জনপদের ট্যাঙ্ক, কামান ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এক রাতেই হাজার হাজার ছাত্র, শিক্ষক, পুলিশ ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। এছাড়া এখান থেকে খ নম্বর প্রশ্নের উত্তরটি। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে, আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি কিন্তু বুঝতে পারবো। তো দেখো, উদ্দীপকে 2টি দৃশ্যপট দেওয়া হয়েছে, দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। দৃশ্যপট 1-এ বলা হচ্ছে, রবি ও তার বন্ধুরা তাদের স্কুলের ইতিহাস শিক্ষকের সঙ্গে এক ঐতিহাসিক স্থান পরিদর্শনে যায়। সেখানে তারা দেখতে পায় বিশাল আকৃতির একটি মনোমুগ্ধকর সৌধ। শিক্ষক জানান, স্তম্ভগুলো আমাদের স্বাধীনতার গৌরবগাথা স্মরণ করিয়ে দেয়। এটি বিভিন্ন সময়ে জাতির আত্মত্যাগের প্রতিফলন। এবার দৃশ্যপট 2-এ বলা হচ্ছে, দেখো রাইসা পেপারে পড়েছিল আলজেরিয়া 1954 সাল থেকে 1962 সাল পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই করেছিল। সে লড়াইয়ে নারীরা ও ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশেষে 1962 সালে অনেক রক্তের বিনিময়ে আলজেরিয়ার মানুষ স্বাধীনতা লাভ করেন। এখান থেকে গণনাবলে তোমাদেরকে বলা হচ্ছে, রবি ও তার বন্ধুরা ঐতিহাসিক স্থান পরিদর্শনে গিয়ে যে স্তম্ভ দেখেছিল সে সম্পর্কে ধারণা বর্ণনা করো। উত্তরটি আমরা দেখি, চলো দেখো ক নম্বর প্রশ্নের উত্তরটি, যে উদ্দীপকের দৃশ্যপট 1 অনুযায়ী রবি ও তার বন্ধুরা পরিদর্শনে গিয়ে যে বিশাল আকৃতির সৌধ ও স্তম্ভগুলি দেখেছিল তা বাংলাদেশের স্বাধীনতার গৌরবগাথা এবং জাতির আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধকে নির্দেশ করে, যা ঢাকার সাভারে অবস্থিত। স্থপতি মইনুল হোসেনের নকশা করা এই মূল কাঠামোটি 7টি জোড়া ত্রিভুজ আকৃতির দেয়াল বা স্তম্ভ নিয়ে গঠিত।
এই 7টি স্তম্ভ বা দেয়াল বাংলাদেশের স্ব-অধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের 7টি পর্যায় বা ঐতিহাসিক বাক্যে নির্দেশ করে। পর্যায়গুলো হলো 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সবচেয়ে ছোট স্তম্ভটির ভিত্তি সবচেয়ে চওড়া এবং সবচেয়ে উঁচু স্তম্ভটির শীর্ষ আকাশ ছোঁয়া, যা দ্বারা বোঝানো হয়েছে যে আন্দোলনের শুরুটা তৃণমূল থেকে হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। এটি বাঙালির আত্মত্যাগ ও বীরত্বের এক অনন্য স্মারক। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে রাইসার পড়া ঘটনার সাথে বাংলাদেশের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে এবং সেই ঘটনার ছাত্রছাত্রীদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করো। উদ্দীপকের দৃশ্যপট 2-এ বর্ণিত আলজেরিয়ার মানুষের দীর্ঘ লড়াই ও রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভের ঘটনার সাথে 1971 সালের বাংলাদেশের মহান যুদ্ধের গভীর সাদৃশ্য রয়েছে। আলজেরিয়া যেমন 1954 থেকে 1962 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই, রক্ত এবং নারী ও ছাত্রছাত্রীদের বীরত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল, ঠিক তেমনি বাংলাদেশেও দীর্ঘ 23 বছরের পাকিস্তানি শোষণ বঞ্চনার পর 1971 সালে 9 মাসের এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ ও 30 লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে। উভয় দেশের স্বাধীনতাই ছিল শোষকের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায়ের চরম আত্মত্যাগের ইতিহাস। 1971 সালে মহান মুক্তি সংগ্রামে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল অগ্রগণ্য ও অবিস্মরণীয়। শুধু 1971 সালে যুদ্ধই নয়, পাকিস্তান আমলের শুরু থেকেই ছাত্র সমাজ সব আন্দোলনের প্রাণশক্তি হিসেবে কাজ করেছে এবং 1971 সালের মার্চে গঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনে মুখ্য ভূমিকা পালন করে। 25শে মার্চের গণহত্যার পর দেশের হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রাতিষ্ঠানিক শিক্ষা ছেড়ে অস্ত্র হাতে তুলে নেয় এবং ভারতের বিভিন্ন ক্যাম্পে গেরিলা ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে সরাসরি সম্মুখ সমরে অংশ নেয়। এছাড়া তরুণ ছাত্র নেতাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী গঠিত হয়, যা রণাঙ্গনে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর অপারেশন পরিচালনা করে। একই সাথে ছাত্রছাত্রীরা যুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরি, মুক্তিযুদ্ধ আশ্রয় দেওয়া, রসদ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ এবং ক্যাম্পগুলোতে উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করত। সুতরাং বলা যায় আলজেরিয়ার মতো বাংলাদেশের মুক্তি সংগ্রামেও ছাত্রছাত্রীরা দেশ মাতৃকার টানে নিজেদের জীবন বাজিয়ে রেখেছিল এবং তাদের এই বীরত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। এই ছিল এখান থেকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো, তোমরা যদি খেয়াল করো তোমাদের এখান থেকে কিন্তু প্রায় 5টির মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে 25শে মার্চকে কালরাত্রি বলা হয় কেন? উত্তর: 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট নামক সামরিক পরিকল্পনার অধীনে পূর্ব পাকিস্তানে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ইতিহাসের জঘন্যতম ও বর্বরচিত হত্যাকাণ্ড চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স সহ বিভিন্ন জনপদে আধুনিক অস্ত্র, ট্যাঙ্ক ও কামান দিয়ে আকস্মিক হামলা চালিয়ে এক রাতেই হাজার হাজার ছাত্র, শিক্ষক, পুলিশ ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। বাঙালির ইতিহাসে অত্যন্ত ভয়াল, নৃশংস, শোকাবহ ও অন্ধকারাচ্ছন্ন একটি রাত হওয়ায় 25শে মার্চকে কালরাত্রি হিসেবে অভিহিত করা হয়। 2 নম্বরে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে গণযুদ্ধ, ব্যাখ্যা করো। উত্তর: 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কেবল কোনো পেশাদার সামরিক বাহিনীর যুদ্ধ ছিল না, বরং এতে দেশের সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার উদ্বুদ্ধ হয়ে কৃষক, শ্রমিক, ছাত্র, কামার, কুমোর, নারী, সরকারি চাকরিজীবী ও বুদ্ধিজীবী সহ দল মত নির্বিশেষে প্রায় প্রতিটি শ্রেণী পেশার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের অপামর জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণ, চরম আত্মত্যাগ ও সর্বাত্মক প্রতিরোধের মাধ্যমে এই সশস্ত্র যুদ্ধ পরিচালিত ও সফল হয়েছিল বলে মুক্তিযুদ্ধকে একটি গণযুদ্ধ বা পিপলস ওয়ার বলা হয়। এবার 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল কেন? উত্তরটি দেখো: 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য যে লাখ লাখ বাঙালি বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের অমর স্মৃতিতে চিরস্থায়ী ও সম্মানিত করতে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল।
এই সৌধটি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি বাঙালির বীরত্ব, চরম আত্মত্যাগ এবং স্ব অধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক পর্যায়গুলোর এক অনন্য প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের অবদানকে তুলে ধরা, জাতীয় চেতনাকে জাগ্রত রাখা এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে কৃতজ্ঞতা প্রকাশের প্রধান কেন্দ্র হিসেবেই এটি প্রতিষ্ঠিত করা হয়। এরপর 4 নম্বরে বলা হচ্ছে, দেখো যে 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটি তালিকা প্রস্তুত করো। 1990 সালে স্বৈরাচারী এরশাদ বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থানে তৎকালীন বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল। অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তালিকা নিচে দেওয়া হলো, যত ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী, এই কটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এবার 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে জুলাই গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত তাৎপর্য সংক্ষেপে তুলে ধরো। উত্তর দেখো, ইতিহাসের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত তাৎপর্য হলো এটি যে কোনো স্বৈরাচারী শাসন, চরম বৈষম্য এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র ও আপামর জনতার সম্মিলিত প্রতিরোধের একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই আন্দোলনে প্রমাণ করে যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যখন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচার দীর্ঘকাল ধরে উপেক্ষিত হয়, তখন তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে গণজাগরণ অন্যায়ের ভিত কাঁপিয়ে দিতে পারে। এর মূল তাৎপর্য নিহিত রয়েছে একটি বৈষম্যহীন, সাম্যবাদী ও সুশাসিত সমাজ গঠনের আকাঙ্ক্ষার মাঝে, যা ভবিষ্যৎ প্রজন্মকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে সমাধান করে দিয়েছি, তোমরা চাইলেই প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।